4 নম্বর ক্লাসে ওয়ার্কশিট অথবা কার্যপত্রের গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। ম্যাথের সমাধান করার আগে ওয়ার্কশিটের যত বেসিক আছে বেসিক বিষয়গুলো আলোচনা করে নিব। আর বিশেষ করে তোমরা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। আর এই ক্লাসটা সবার জন্য অ্যাভাইলেবল থাকবে। এই অধ্যায়ের পরবর্তী যত ক্লাস যারা পেইড কোর্সে ভর্তি আছেন তারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। এই ম্যাথের সমাধান আজকে বোঝানো হবে, তার আগে বেসিকটা আলোচনা করে নেই। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এটা হচ্ছে ওয়ার্কশিটের টেবিল। 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট তৈরি করার জন্য এরকম একটা টেবিল আমাদের অঙ্কন করতে হবে। প্রথম ঘর অ্যাকাউন্ট টাইটেলস, তারপর ট্রায়াল ব্যালেন্সের একটা ডেবিট একটা ক্রেডিট ঘর থাকবে। পরবর্তীটা অ্যাডজাস্টমেন্ট কিংবা সমন্বয়ের জন্য ডেবিট ক্রেডিট আলাদা আলাদা ঘর আছে। পরবর্তীটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট দুইটা সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। আমি এক এক করে সব কিছু ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো, একটু ধীরে ধীরে আলোচনা করব। পরে আছে ইনকাম স্টেটমেন্ট, পরে আছে ব্যালেন্স শিট। তাহলে ইনকাম স্টেটমেন্টে কোনগুলা বসবে, ব্যালেন্স শিটে কোনগুলা বসবে, এটাও আমি লিখে রেখেছি। সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে আমরা জেনেছি হিসাবের শ্রেণীবিভাগ 5টা, যেমন সম্পদ বা অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। এই 5টা হিসাবের মধ্য থেকে ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা ইনকাম স্টেটমেন্টের সাথে সম্পর্কিত কিংবা ইনকাম স্টেটমেন্টে আসে এই দুইটা। আর পরবর্তী 3টা অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি, এটা ব্যালেন্স শিটে আসে। বোঝাতে পেরেছি? আয় এবং ব্যয় এটা ইনকাম স্টেটমেন্টে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এটা আসে ব্যালেন্স শিটে। তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে ইনকাম স্টেটমেন্ট আছে, আয় এবং ব্যয় এই ইনকাম স্টেটমেন্টের গড়ে আসে, আর ব্যালেন্স শিটের গড়ে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে। এখন আসো ডেবিট ক্রেডিটের যে বিষয়টা। এখানে যে ট্রায়াল ব্যালেন্স আছে না, রেওয়া মিল, আমরা তো জানি সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিটে, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিটে। তো যত সম্পদ এবং ব্যয় আছে ডেবিটেই বসাবো, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসাবো। ঠিক একই নিয়মে এখানে যে ইনকাম স্টেটমেন্ট আছে, যেখানে আয় এবং ব্যয় আসে, যদি আয় হয়, আয় হলে তো আমরা জানি ক্রেডিট, আমি এই ক্রেডিটের ঘরে টাকাটা বসাবো। যদি ব্যয় হয়, ব্যয় মানে ডেবিট, আমি ডেবিটের ঘরে টাকাটা বসাবো। আমরা জানি ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসে। সম্পদ আমরা জানি রেওয়া মিলে ডেবিট, রেওয়া মিলে ডেবিট হলে ব্যালেন্স শিটও ডেবিট। আয় রেওয়া মিলে ক্রেডিট হলে ইনকাম স্টেটমেন্টও ক্রেডিট। ব্যয় রেওয়া মিলে ডেবিট, ইনকাম স্টেটমেন্টও ডেবিট। সম্পদ রেওয়া মিলে ডেবিট, এটা ব্যালেন্স শিটে আসে, ব্যালেন্স শিটও ডেবিট। দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে যেহেতু ক্রেডিট, ব্যালেন্স শিটও ক্রেডিট। সবগুলো বিষয়ে একেবারে তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে হবে। আচ্ছা, এখন ট্রায়াল ব্যালেন্সের তথ্য তো আমরা ট্রায়াল ব্যালেন্স থেকেই আনবো। সমন্বয় বা অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি, নিয়মকানুন আমাদের জানা আছে। আজকের বেতের সমাধানে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় দেখলে এটাও আছে। তো এক এক করে হাতে কলমে লিখে বোঝাতে চাই, এই জন্য একটু সময় লাগবে। তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আমি একবার শুধু পড়ে নিচ্ছি, তারপরে ব্যাখ্যা করে বোঝাবো। আর তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। কাফি সেন্টার began its operation on July 1, 2018. The trial balance of Kafi Center at 31st July is as follows. জুলাই 1, 2018 সালে কাফি সেন্টার এটার ব্যবসা শুরু হয়েছে, আর জুলাই 31 তারিখে রেওয়া মিল এখানে তৈরি করা হয়েছে। এই রেওয়া মিল সবগুলোর বাংলা অর্থ ব্যাখ্যা তোমাদের আগে জানার কথা। সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে
আর যদি আমি সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসটা না নিতাম, তোমরা কিন্তু এগুলোর বাংলা অর্থ এখন বুঝতে পারতে না, অনেকেই বুঝতে পারতে না। তাও আমি একবার বাংলা অর্থ আর কোন হিসাবে পড়ে সেটা বুঝিয়ে দিচ্ছি, ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা আমি সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে করেছি। ক্যাশ বাংলা অর্থ নগদ সম্পদের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বাংলা অর্থ বিজ্ঞাপন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। ইউটিলিটিস এক্সপেন্স উপযোগ খরচ, এটা ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স বেতন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। সার্ভিস রেভিনিউ সেবায় আয়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার সম্পদে পড়ে। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা সম্পদে পড়ে। সাপ্লাইজ সম্পদে পড়ে। ইকুইপমেন্ট সম্পদে পড়ে। নোটস পেবল প্রদেয় বিল দায়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস পেবল পাওনাদার দায়ের মধ্যে পড়ে। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব। ড্রয়িং উত্তোলন এটা বিপরীত মালিকানা সত্ত্ব। আদার ডাটা কনসিস্ট অফ দি ফলোয়িং অন্যান্য তথ্য এখানে আছে, যেমন সমন্বয়ের মতো। আগের যে 3টা ক্লাস নিয়ে এসেছি, পেড কোর্সে যারা আসো তারা তো ওই 3টা ক্লাস করেছ, তো ওই 3টা ক্লাসে সমন্বয় যেভাবে সমাধান করতে হয় এটাও ঠিক একই রকম সরাসরি ম্যাথের মধ্যে বোঝাবো। আর রিকোয়ারমেন্ট হচ্ছে গিভ দি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ ফ্রম অ্যাবভ ইনফরমেশন। এই তথ্যগুলোর অ্যাডজাস্টিং এন্ট্রিজ আগে দিতে হবে। 2 নম্বরে প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট, এবং তোমাদের পরীক্ষায় 100% ওয়ার্কশিটের ম্যাথ থাকবে, 100%। ভালো করেই শিখতে হবে। যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন আরও একটা আছে বিবরণী চকের, 100% পরীক্ষায় থাকবে, এই ম্যাথটা 100% থাকবে। তো এরকম যারা পেড কোর্সে আসছো, কোন অধ্যায়ের কোনটা ইম্পর্টেন্ট বেশি আমি বলে দিব। এখন পর্যন্ত যারা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছ, তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হয়ে সকল গাণিতিক সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে নামমাত্র ফিতে। আচ্ছা, তাহলে এই যে গিভ দি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ ফ্রম অ্যাবভ ইনফরমেশন, এটার সমাধানটা আমি শুরু করছি। তথ্যগুলো তোমাদের জানা আছে, আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দি রেট অফ টাকা 300 অফ দি মান্থ, এটা কিন্তু 1 মাসের হিসাব। জুলাই 1 তারিখে শুরু, আর হিসাবটা কিন্তু জুলাই 31 তারিখে, তার মানে 1 মাসের। বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই মাসে 300 টাকা। তো বিমা সংক্রান্ত তথ্য এখানে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 2700 টাকা। তো 2700 টাকার মধ্য থেকে 300 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে ব্যয় হয়ে গেছে। অগ্রিম বিমা, বিমার টাকা আগে দেওয়া হয়েছিল, ব্যয় হয়ে গেছে। তো ব্যয় যদি হয়, জার্নাল কি দিতে হয় ভালো করেই তোমরা জানো। ইন্স্যুরেন্স এক্সপেন্স যদি ব্যয় হয়, ব্যয়কে ডেবিট করতে হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। তো আমি এটা লিখে নিচ্ছি, আর টাকার পরিমাণ যে 300 টাকা আছে ওই 300 টাকায় এখানে আমি লিখে নিচ্ছি। আর অ্যাডজাস্টিং এন্ট্রিজের জন্য একটা টেবিল অঙ্কন করে নিলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকার পরিমাণ 300 টাকা, এটা ক্লোজড। There are টাকা 900 of supplies on hand at July 31, জুলাই 31 তারিখে 900 টাকার সাপ্লাইজ মজুদ আছে। এখন সাপ্লাইজ নিয়ে তথ্য এখানে আছে 1400 টাকার সাপ্লাইজ মজুদ রেওয়া মিল অনুযায়ী। রেওয়া মিল অনুযায়ী আছে 1400 টাকার সাপ্লাইজ, আর এখানে বলছে যে মজুদ আছে 900 টাকার সাপ্লাইজ। তো 1400 থেকে 900 যদি বিয়োগ করি, 1400 থেকে 900 বিয়োগ করলে বাকি 500 টাকার সাপ্লাইজ কোথায় গেল? ব্যয় হয়ে গেছে। ব্যয় হয়ে গেছে, তাহলে সাপ্লাইজ ব্যয় দেখানোর জন্য কী জার্নাল দিতে হয় আমরা ভালো করে জানি। সাপ্লাই যদি ব্যয় দেখাতে হয়, সাপ্লাইজ এক্সপেন্স দেখাতে হয়, তখন ব্যয় করতে হয় ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ হবে ক্রেডিট। তুমি সাপ্লাইজ অন হ্যান্ডও লিখতে পারো বা শুধুমাত্র সাপ্লাইজও লিখতে পারো। বিষয়টা ক্লিয়ার? আমি এই জাবেদা লিখে নিচ্ছি, আর টাকার পরিমাণ ব্যয় দেখাবো 500 টাকা, 1400 থেকে 900 মাইনাস করে। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ 500, সাপ্লাইজ ক্রেডিট, টাকার পরিমাণ 500, ক্লোজড করে দিলাম। মান্থলি ডেপ্রিসিয়েশন অফ দি ইকুইপমেন্ট ইজ টাকা 1000, প্রতি মাসের অবচয় 1000 টাকা, এটার জন্য নির্দিষ্ট জার্নাল।
অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যে 1000 টাকা আছে ওই 1000 টাকাই লিখতে হবে। এখন ইন্টারেস্ট অফ টাকা 600 অন দি নোটস পেবল হ্যাজ অ্যাক্রুয়েড ডিউরিং জুলাই। 600 টাকা প্রদয় বিলের সুদ 600 টাকা এই জুলাই মাসে বকেয়া আছে। 600 টাকা যেহেতু ব্যয় বকেয়া আছে, ব্যয় করতে হবে ডেবিট, মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর ইন্টারেস্ট পেবল হয় ক্রেডিট, এটার জার্নাল। ব্যয়কে করতে হয় ডেবিট, ব্যয়কে দায় বানিয়ে করতে হয় ক্রেডিট, এটা আমরা জানি। তো 600 টাকা লিখে নিব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 600। অ্যাডজাস্টিং এন্ট্রিজ 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এখন আমরা ওয়ার্কশিট কিংবা কার্যপত্রের সমাধানটা করব। তোমাদেরকে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে, তো এখানে অনেক কিছু লিখতে হবে। ওকে, এবার 10 কলাম বিশিষ্ট বলতে এখানে যে ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, 5টা গড় আছে। তো প্রত্যেকটার আবার 2টা করে এখানে কলাম আছে, তখন হিসাব করলে 10টা হয়। প্রথমেই ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স যেরকম আছে, আমি টাকাগুলো কোথায় থেকে আনবো, এখান থেকে নিয়ে নিব। এই যে ট্রায়াল ব্যালেন্স, এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আমি একেবারে ক্যাশ থেকে ড্রয়িং পর্যন্ত এখানে ডেবিটে যতটা দেওয়া আছে, ক্রেডিটে যতটা দেওয়া আছে, এরকমই ম্যাথের মধ্যে থাকবে। তো হুবহু যেরকম আছে ডেবিট ক্রেডিট আমি লিখে নিব। একেবারে ক্যাশ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সম্পদ এবং ব্যয় যতটা এখানে কিন্তু ডেবিটে বসেছে। আয়দায় মালিকানা সত্ত্ব যতটা এখানে কিন্তু ক্রেডিটে বসেছে। তাহলে ক্যাশ থেকে ড্রয়িং পর্যন্ত আমি এখন লিখে নিচ্ছি। আর তোমাদের সময় বাঁচানোর জন্য আগে আমি এটা লিখে নিচ্ছি, তারপরে ব্যাখ্যাটা করতেছি। দেখো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগে আমি লিখে নিয়েছি। ক্যাশ এটা সম্পদে পড়ে ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ে পড়ে ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স এটা ব্যয় ডেবিট, স্যালারি এক্সপেন্স ব্যয় ডেবিট, মানে সম্পদ এবং ব্যয় হলে ডেবিট, আয়দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, এই জন্য এটা ক্রেডিটের করে লেখা হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ডেবিট, সাপ্লাই যেটা সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ। তারপর নোটস পেবল দায়, অ্যাকাউন্টস পেবল দায়, ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, এই জন্য এগুলো ক্রেডিট। ড্রয়িং এটা বিপরীত মালিকানা সত্ত্ব, এই জন্য ডেবিট। আর মিলের উভয় দিকের টাকা সমান হয়। আমি যদি ডেবিটে টোটাল টাকা যোগ করি 69,300 টাকা হচ্ছে, ক্রেডিট টাকা যোগ করি 69,300 টাকা হচ্ছে। দেখো মিলের কাজ আমার শেষ। এখন অ্যাডজাস্টমেন্ট কিংবা সমন্বয়ের কাজগুলো করতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট এবং সমন্বয়ের এটা লেখার নিয়মটা কি দেখো। একটু আগে আমরা সমন্বয় বাহির করেছি, অ্যাডজাস্টিং এন্ট্রিজ কিংবা সমন্বয় দাখিলা তৈরি করেছি। যদি কোনো কারণে সমন্বয় দাখিলা তৈরি নাও করতে হয়, মনে মনে চিন্তা করে একা বসানো যায়। যেমন 1 নম্বর যেটা, 1 নম্বরে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ছিল, টাকার পরিমাণ 300। দেখতে হবে যে রেওয়া মিলে কোনটা আছে কোনটা নাই। যদি উভয়টা দেওয়া থাকে আলাদা করে লেখার প্রয়োজন নাই, আর যেটা দেওয়া থাকবে না এটা লিখতে হবে। যে কোনো একটা থাকলে ওইটার করেই আমরা এই টাকাটা বসাবো, আলাদা করেও লিখতে হয় না। দেখো, আমার কথা হলো টাকার পরিমাণ এটার 300, ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্সের মধ্যে রেওয়া মিলে কোনটা আছে কোনটা নাই এটা বলো তো। তখন তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেওয়া নাই। তো যেটা দেওয়া নাই তখন তোমাদের কাজ হলো, যেহেতু দেওয়া নাই তো ইন্স্যুরেন্স এক্সপেন্সটাই আমি এখানে অ্যাড করে দেবো। আচ্ছা, এটা ভিন্ন একটা কালারে লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা রেওয়া মিলে ছিল না দেখে আমি কিন্তু এটা অ্যাড করেছি। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স কী ছিল, ডেবিট ছিল তাই না। তখন এই যে সমন্বয়ের করে, অর্থাৎ বর্তমানে টাকাগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্টের ডেবিট আর ক্রেডিটের করে কিন্তু বসাতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ওই অনুযায়ী ডেবিট ক্রেডিটে সমন্বয়ের করে টাকাটা বসাতে হবে। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স,
এটা কিন্তু ক্রেডিট। তো আমি অ্যাডজাস্টমেন্ট এই ক্রেডিটের করে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিটের করে 300 টাকা বসিয়ে দিলাম। এটা বুঝতে পেরেছ? আর ইন্স্যুরেন্স এক্সপেন্স এই যে ডেবিটের করে আমি 300 টাকা বসিয়ে দিলাম, তারপর এটা ক্লোজড করে দিলাম। ঠিক এইরকমভাবে সমাধানটা করতে হয়। আশা করছি ক্লিয়ার। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকার পরিমাণ নিতে হবে 500। ওকে, তো রেওয়া কিন্তু সাপ্লাইজ আছে, আমরা আগে লিখেছি। সাপ্লাইজ এক্সপেন্সটা নাই যেহেতু এটা অ্যাড করতে হবে। তাহলে নিচে একেবারে আমি এখানে সাপ্লাইজ এক্সপেন্সটা লিখে নিচ্ছি। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এই যে ডেবিটের করে এখন আমি 500 টাকা বসাবো। আর উপরে দেখো এই যে সাপ্লাইজ আছে, সাপ্লাইজ ক্রেডিটের করে এখানে 500 টাকা বসাতে হবে। এই যে শেষ, বোঝাতে পেরেছি? পরে আসছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকার পরিমাণ 1000। এই দুইটার মধ্যে একটাও কিন্তু রেওয়া মিলে নাই। তো যেহেতু একটাও নাই, দুইটাই যেরকম আছে ডেবিট ক্রেডিট আমাকে লিখে নিতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই ডেবিটের করে আমি এখানে 1000 টাকা বসিয়ে দিলাম। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিটের করে অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টের করেই এখানে 1000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে? তো আলাদা করে এখানে রেওয়া মিলের তো কোনো গড় ছিল না, লেখারও প্রয়োজন নাই। পরেরটা দেখো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এই দুইটার মধ্যে একটাও কিন্তু রেওয়া মিলে ছিল না। এতক্ষণ যে আমি লিখেছি একটাও কিন্তু নেই। তো নেই যেহেতু আমি এখন দুইটাই অ্যাড করে দিব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এই দুইটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট এটা লেখা হয়েছে। আর ইন্টারেস্ট এক্সপেন্স টাকার পরিমাণ 600 ছিল, আমি ডেবিটে 600, ইন্টারেস্ট পেবল ক্রেডিটে 600 টাকার পরিমাণটা লিখে নিলাম। সবগুলো লেখা শেষ। এখন সবাই এটা যোগ করে নিব পরবর্তীতে। এখন পর্যন্ত আমাদের টিএল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ। এই দুইটার সমন্বয়ে অ্যাডজাস্টেড টিএল ব্যালেন্সটা এখন তৈরি করে নিতে হবে। যদি ডেবিট এবং ডেবিটের করে টাকা থাকে তখন প্লাস হয়ে যাবে, ক্রেডিটের করে টাকা থাকলে প্লাস হয়ে যাবে। যদি এরকম থাকে ডেবিট এবং ক্রেডিট যদি দুইটা দুই রকম থাকে, তখন দেখতে হবে কোনটার কত বেশি, যেটার যেই পরিমাণ বেশি ওই করেই টাকাটা বসবে। বোঝাচ্ছি? যেমন এখানে আছে 6500 টাকা, তাও ডেবিটে আর কিছু নাই। তো অ্যাডজাস্টেড টিএল ব্যালেন্সে এখানে আমি 6500 টাকা লিখে নিচ্ছি যেরকম আছে। এখানে ডেবিটে 700 আছে, তো অ্যাডজাস্টেড টিএল ব্যালেন্স এখানেও ডেবিটে 700, এখানে আছে 500, এখানে আছে 1200, এখানে আছে দেখো ক্রেডিটে 25,000। সুতরাং ক্রেডিটের করে কিন্তু 25,000 লিখতে হবে। ঠিক আছে? এখানে আছে ডেবিটে 3000, তাহলে ডেবিটে 3000 টাকা বসাতে হবে। এখানে আছে ডেবিটে 2700, ক্রেডিটে আবার 300। তো দুইটা দুই ধরনের হয়ে গেল। তো ডেবিটের 2700, ক্রেডিটের 300, ডেবিটের বেশি কত বেশি? 2400 বেশি, তাই না? 2700 থেকে 300 বাদ দিলে ডেবিটের 2400 বেশি, তাই ডেবিটের করে 2400 টাকা লিখে দিতে হবে। একটা ডেবিট একটা ক্রেডিট হওয়ার কারণেই কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে। পরে সাপ্লাইজ আছে এখানে ডেবিটে 1400, এখানে ক্রেডিটে 500, তাহলে ডেবিটের 900 বেশি না? অতএব ডেবিটের 900 আমি এখানে লিখে দিলাম। পরেরটা এখানে 52,000, এটা ডেবিটে আছে, যেহেতু ডেবিটে আছে তো ডেবিটে 52,000 লিখে দিলেই হয়ে যায়। ক্রেডিটে আছে 13,900, ক্রেডিটে আছে 5,400, ক্রেডিটে আছে 25,000, ডেবিটে আছে 1300। ঠিক কীরকমভাবে এটা কি, এটা কিন্তু ডেবিটে আছে 300, তো ডেবিটে 300 আছে, আমরা ডেবিটের করে কিন্তু বসাচ্ছি। ডেবিটে 500, ডেবিটে 1000, এটা আছে ক্রেডিটে 1000, ক্রেডিটে বসাবো। এটা আছে ডেবিটে 600, এটা আছে ক্রেডিটে 600। এই যে ডেবিট ক্রেডিট অনুযায়ী যেটা যে ঘরে আছে ওই অনুযায়ী কিন্তু টিএল ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করে আমি লিখে নিয়েছি। এখন আমি এই যে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ঘরে যে টাকাটা বসাবো, টাকাটা কিন্তু অ্যাডজাস্টেড টিএল ব্যালেন্সের ঘর থেকেই আমাকে নিতে হবে। এই ঘর থেকেই কিন্তু আমাকে টাকাটা নিতে হবে। তো এই ঘর থেকেই আমি টাকাটা নিব, কিন্তু কিভাবে নিব? এখানে অ্যাকাউন্ট ডিটেলসে লক্ষ্য করে সম্পদ দায় মালিকানা সত্ত্ব যদি হয় ব্যালেন্স শিটে, আয় এবং ব্যয় যদি হয় ইনকাম স্টেটমেন্টে, যে কথাটা আমি একেবারে
ক্লাসের প্রথমে বলেছিলাম তোমাদের, মনে আছে নিশ্চয়ই। যেমন বুঝিয়ে দিচ্ছে, এখানে ক্যাশ আছে, ক্যাশ তো সম্পদে পড়ে, টাকা কিন্তু এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘর থেকে নিব। সম্পদ যেহেতু তাহলে ব্যালেন্স শিট, আবার ব্যালেন্স শিটের কোন করে রেওয়া মিলের যেরকম ঠিক সেই রকম, সম্পদ এবং ব্যয় হলেই ডেবিট, আয়দায় মালিকানা সত্ত্ব হলে ক্রেডিট। এটা যেহেতু ক্যাশ সম্পদে পড়ে তাহলে ব্যালেন্স শিটের ডেবিটে, সম্পদ এবং ব্যয় হলে ডেবিট, আয়দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। তবে আয় এবং ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব হলে ব্যালেন্স শিটে, এটাই কথা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট, ইনকাম স্টেটমেন্টে তো আয় ব্যয় আসে, আর এটা যেহেতু ব্যয় হলে ডেবিটে বসবে। বোঝাতে পেরেছি? ইউটিলিটি এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। পরেরটা আছে স্যালারি এক্সপেন্স, এটাও ব্যয়ের মধ্যে পড়ে, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। পরেরটা সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে, আয় যেহেতু এটা তো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট। পরেরটা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদে পড়ে, ব্যালেন্স শিটের ডেবিটে। ঠিক আছে। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদে পড়ে, টাকা কিন্তু আমি এখান থেকে নিয়ে এসেছি, আগেরগুলো আর দেখতে হবে না, এগুলো আর দেখার প্রয়োজন নাই, আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেই টাকা নিচ্ছি। তো এখন কোথায় আসি? প্রিপেড ইন্স্যুরেন্স 2400, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে। প্রিপেড ইন্স্যুরেন্স পরে এখানে আছে সাপ্লাইজ সরবরাহ, এটা 900 টাকা আছে ব্যালেন্স শিটের ডেবিটে, কারণ সাপ্লাইজ এটা সম্পদের মধ্যে পড়ে। ঠিক একই রকমভাবে ইকুইপমেন্টটা সম্পদের মধ্যে পড়ে, 52,000 আমরা ব্যালেন্স শিটের ডেবিটে নিলাম। পরে আছে এখানে 13,900, এটা কি? এটা নোটস পেবল দায়ের মধ্যে পড়ে, দায় যেহেতু এটা ব্যালেন্স শিটে ক্রেডিট, এটা ব্যালেন্স শিটে আসে কিন্তু দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, তাই ক্রেডিটে বসানো হলো। তোমরা কি বুঝতে পারতেছো? অ্যাকাউন্টস পেবল দায়ের মধ্যে পড়ে, ব্যালেন্স শিটের ক্রেডিটে 5,400। ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটের ক্রেডিটে আসবে। সম্পদ দায় মালিকানা সত্ত্ব ব্যালেন্স শিটে ক্রেডিটে, মানে ব্যালেন্স শিটে আসে, সম্পদ হলে ডেবিট, দায় মালিকানা সত্ত্ব হলে ক্রেডিট। পরে আছে ড্রয়িং এটা বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা কিন্তু মালিকানা সত্ত্ব যেহেতু হ্রাস করে তাই এটা ডেবিটেই বসে। 1300 টাকা বসালাম, ওকে। পরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা ব্যয়ের মধ্যে পড়ে, তো ব্যয় যেহেতু কত টাকা আছে এখানে? 300 টাকা। তো ব্যয় যেহেতু এইটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে কিন্তু আমি নিয়ে আসছে। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট হবে এখানে, এটা হলো ডেবিটের ঘর। পরেরটা সাপ্লাইজ এক্সপেন্স, এটাও ব্যয়ের মধ্যে পড়ে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। পরেরটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1,000 টাকা, এটাও ব্যয়ের মধ্যে পড়ে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। পরেরটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু মালিকানা সত্ত্ব, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। পরেরটা আছে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। পরেরটা ইন্টারেস্ট পেবল 600, এটা দায়ের মধ্যে পড়ে, ব্যালেন্স শিটের ক্রেডিট। এই যে দেখো টোটাল টাকাগুলা কতটা সহজে ওয়ার্কশিটের মধ্যে আমরা বসিয়ে নিলাম। এবারে যোগ বিয়োগ করার পালা। আমি এখানে লিখে নিব নিট কতটা, নিট ইনকামও হতে পারে, নিট লসও হতে পারে, এটা আমাদের হিসাব করে বাইর করতে হবে, এটা আমাদের হিসাব করে বাইর করতে হবে। দুইটা ঘর এখানে অঙ্কন করে নেই। এবার আমাদের টাকাগুলো যোগ করে নিতে হবে। ট্রায়াল ব্যালেন্সের টাকা আমরা যোগ করে নিয়ে এসেছি, অ্যাডজাস্টমেন্টের টাকাও আমাদের যেরকম আছে যোগ করে নিতে হবে। যেমন আমি অ্যাডজাস্টমেন্টের টাকা এখন এখানে যোগ করলে পাবো 2,400 টাকা ক্লোজড, এখানেও হবে 2,400 টাকা ক্লোজড। আমি যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করি তাহলে 70,900 টাকা করে পাবো ক্লোজড, এটা 70,900 টাকা, এটা লেখা হলো। তারপরে এবার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, এটা ডেবিটের টাকা বেশি না ক্রেডিটের টাকা বেশি, আলাদা করে আমাদের এখানে বাইর করতে হবে। আমরা যদি হিসাব করি দেখব যে এখানে কিন্তু ক্রেডিটের টাকা বেশি, 25,000 টাকাই আছে। এই 25,000 টাকা যেটা বেশি টাকা, এটা উভয় দিকে আমরা লিখব। তো ক্রেডিটে 25,000 টাকা আছে, 25,000 টাকা আমি এখানে লিখে দিলাম, যেহেতু ক্রেডিটে লিখেছি ডেবিটেও লিখতে হবে 25,000। এখন কি কাজ? এখন কাজ হলো
যে ক্রেডিটের টাকা বেশি হওয়ার কারণে উভয় দিকে লিখছো, ঠিক একই রকমভাবে ডেবিটের টাকা বেশি হলে উভয় দিকে লিখতাম। তো ক্রেডিটের টাকা 25,000 উভয় দিকে লেখার পরে ডেবিটের 700, 500, 1200, 300, 500, 1000, 600 আলাদা যোগ করবো। আলাদা যোগ করে দেখবো কত হয়। আলাদা যোগ করে আমরা এখানে পেয়ে যাব সম্ভবত 4100 টাকা। মানে ডেবিটে যে টাকাগুলো আছে 4100 টাকা কিন্তু আমরা যোগ করলে পেয়ে যাব। এখন এই 25,000 থেকে 4100 যদি আমি বাদ দিয়ে দিই, বাকি কি থাকবে? বাকি থাকবে এখানে 20,900 টাকা। তো 20,900 টাকা আমি এই নিটের ঘরে এই ঘরেই বসাবো। তো এখানে লিখলাম আমি 20,900 টাকা। এখন যদি আমি ডেবিটের টাকাটা টোটালি 20,900 সহ যোগ করে দেই, দেখবেন 25,000 টাকা কিন্তু মিলে গেছে। আমার কথা হলো ঘাটতি যেহেতু ডেবিটে বের হয়েছে, এই ঘাটতি যেহেতু ডেবিটে বের হয়েছে, ডেবিটে বের হলে এটাকে বলা হয় নেট ইনকাম। আর যদি ক্রেডিটে বের হতো এটা হয়ে যেত নেট লস। ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যেহেতু ঘাটতি বের হয়েছে, অতএব এটা হলো নেট ইনকাম। এখন আরও একটা বিষয়, হিসাব এখনও বাকি। আরেকটা তথ্য হচ্ছে, যেহেতু ইনকাম স্টেটমেন্টে ডেবিটে ঘাটতি বের হয়েছে, নিশ্চয়ই ব্যালেন্স শিটে একই পরিমাণ ঘাটতি ক্রেডিটেও বের হবে। এখন আমি ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিটের টাকা আলাদা যোগ করে নিব, দেখব যে ডেবিটের বেশি না ক্রেডিটের বেশি। এখানে যোগ করলে দেখা যাবে যে ডেবিটের টাকা বেশি আছে। আগেরটায় যদি ক্রেডিটের, ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিটের টাকা বেশি হয়, তাহলে ব্যালেন্স শিটের ডেবিটে এমনিতেই বেশি হবে। তো ডেবিটে বেশি টাকা, টোটাল 66,800 টাকা হবে। আর একই টাকা ক্রেডিটও আমি বসিয়ে দিব। তারপরে এখানে যেহেতু ডেবিটের বেশি, এখন ক্রেডিটের 13,900, 5,400, 25,000, 1,600 আলাদা করে যোগ করে দেখব কত হয়। ওই যোগফলকে 66,800 থেকে যদি আমি বিয়োগ করি, তখন এই 20,900 টাকা এটা কিন্তু পাওয়া যাবে। তো 20,900 টাকা এটা পাওয়া যাবে ক্রেডিটে। ইনকাম স্টেটমেন্টে ঘাটতি বের হয়েছে ডেবিটে, আবার যদি ইনকাম স্টেটমেন্ট ডেবিটে ঘাটতি বের হয়, একই টাকা ব্যালেন্স শিট ক্রেডিটে বের হবেই। এটাই কিন্তু কার্যপত্রের নিয়ম, একই টাকা বের হবেই, না হলে অঙ্ক হবে না। আর যেহেতু এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিটে বের হয়েছে, সুতরাং এটা নেট ইনকাম। যদি ক্রেডিটে বের হতো, নেট লস হয়ে যেত। এই শেষ সমাধান। সকল নিয়মকানুন সমাধান এখানেই ক্লোজড। আশা করছি ক্লিয়ার। তোমরা হাতে কলমে ম্যাথের সমাধানটা করার চেষ্টা করো।